হোমিওপ্যাথির যে মূল নীতি সেটা আমাদের অনুসরণ করতে বলেছেন। স্বল্পতম ওষুধে অল্প সময়ে বিনা কষ্টে অতি দ্রুত সম্পূর্ণ সদৃশ্য নীতিতে একবারে একটি মাত্র ওষুধ দ্বারা আঙ্গিক নয় সার্বিকভাবে, রোগ নয় রোগের চিকিৎসা করতে হবে। এনিমেলের বক্তব্য এটা আমরা কতজনা পালন করি? আমরা সবাই ভালো ডাক্তার, আমাদের হাতে অনেক রোগী আসে, আমরা ক্যান্সারের চিকিৎসা করি, কিন্তু আমরা যদি সেই নিয়মটা ফলো করি দেখবো আমরা 100% কৃতজ্ঞতা লাভ করতে পারি। কিন্তু সেই নিয়মে যাই না, আমরা বাজারে সয়লাভ হয়ে গেছে, কম্বাইন্ড মেডিসিন, পেটেন্ট ওষুধের ভরে গেছে, হোমিওপ্যাথির মূল ইথিক্স থেকে সরে গেছে। আমরা 5 নাম্বার সূত্রে পড়েছি কি চির কি অচির রোগ, রোগ আরোগ্য করিতেন, রোগের মূল কারণ জানিতে হবে। তো মূল কারণটা কি জানি আমরা এই রেপার্টরি নিরাস্ত হই। যারা সদ্য পাস করেছেন তারা রেপার্টরির বক্তব্য দেয়, ইউটিউবে যে সমস্ত ডাক্তাররা বক্তব্য দেয় আমি প্রায়গুলোই শোনার চেষ্টা করি, কিন্তু আমার বলতে লজ্জা করে যে এমন এমন কিছু বক্তব্য সেখানে আসে যেগুলো মূল ইথিক্সের বাইরে। হোমিওপ্যাথি আলাদা একটা চিকিৎসা পদ্ধতি, কিন্তু যখন মেডিকেল কলেজ থেকে আপনি পাশ করে বেরোচ্ছেন তখন কিন্তু আপনি ঠিকই অ্যানাটমি পড়ছেন, ফিজিওলজি পড়ছেন, প্যাথোলজি পড়ছেন। তাহলে অ্যানাটমি কি হোমিওপ্যাথি, প্যাথোলজি কি হোমিওপ্যাথি? এইগুলো কিন্তু হোমিওপ্যাথি না, এটা কিন্তু মেডিকেল সায়েন্স। তো আমরা আসলে এই চিকিৎসা পদ্ধতিতে যে এই মেডিকেল সায়েন্সটাকে ব্যবহার না করার কারণেই কিন্তু আমরা মূল্যায়ন পাচ্ছি না। তো আমি ব্যক্তিগতভাবে মনে করলাম যে এই এলোপ্যাথি ডাক্তারদের কাছ থেকে মূল্যায়ন না পাওয়ার পেছনে কি কি কারণ থাকতে পারে। তো আমরা যখন চিকিৎসা করছি আমাদের কাছে একজন মেরুদণ্ডের রোগী আসছে, যা আমার মাজার ব্যথা, আমার পায়ের রগটা টেনে ধরছে, আমি হাঁটতে পারছি না, আমাকে ডক্টর সার্জারি করতে বলছে, অনেক কাহিনী। আমাদের কাছে একটা এমআরআই রিপোর্ট নিয়ে আসছে, আমরা কিন্তু তার চিকিৎসা করার পরে সে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু পুনরায় যদি আমরা যদি তাকে আরেকটা এমআরআই করে যদি আমরা কিন্তু রোগ নির্ণয় করছি যে তার পিএলআইডি আক্রান্ত, বা তার আইবিএস এ আক্রান্ত, তার জন্ডিসে আক্রান্ত, হেপাটাইটিস বি তে আক্রান্ত, সার্ভাইকাল স্পন্ডিলাইটিসে আক্রান্ত, এরকম জটিল জটিল রোগের সম্মিলিত উপস্থিতি। যখন আমরা এই রোগীটাকে পিএলআইডি রোগীটাকে আমরা লক্ষণ ভিত্তিক ওষুধ দিয়ে ভালো করে ফেলছি, কিন্তু পরবর্তীতে কিন্তু আমরা আরেকটা এমআরআই করছি না। আমরা যদি পুনরায় যদি আরেকটা এমআরআই লিখি যে আপনি আরেকটা এমআরআই করিয়ে আসেন আপনার আগের সিচুয়েশন থেকে কেমন, যখন এই এমআরআইটা করা যখন থাকবে তখন একজন এলোপ্যাথি ডাক্তার দেখে কিন্তু বুঝবে যে না হোমিওপ্যাথিতে কাজ হয়। আমি মনে করি যে আপনারা দেশের সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। আপনারা দেশের বিভিন্ন গ্রামগঞ্জ, উপজেলা, জেলা লেভেলে থেকে আমাদের দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করছেন। আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জনগণের জন্য। আপনাদের এই পেশা অত্যন্ত মহান একটি পেশা আমি মনে করি। এই পেশার আসার সুযোগ কিন্তু সবার হয় না, ডাক্তার কিন্তু সবাই হতে পারে না। আপনারা সেই পেশায় নিয়োজিত আছেন। আমি মনে করি যে এই পেশায় থেকে একদিকে যেমন আপনাদের রুটি রুজির সুযোগ হচ্ছে, অন্যদিকে পরকালের পথ শুভম হচ্ছে আমি মনে করি, কারণ আপনারা জনগণের সবচেয়ে কাছে থেকে সেবা প্রদান করছেন। আমার বিশ্বাস যে হোমিওপ্যাথি যেভাবে এলোপ্যাথির একটা কমপ্লিমেন্টারি হিসেবে, এলোপ্যাথি ব্যর্থতার পর থেকে হোমিওপ্যাথি জন্ম হয়েছে। আমার মনে হয় প্রচন্ড পরিমাণে রিগোরাসলি ইউ হ্যাভ টু হ্যাভ রিসার্চ, এই গবেষণাটা থাকা জরুরি। রিসার্চ যত এরকমভাবে শক্তিশালী করবেন, এভিডেন্স যত ক্রিয়েট করতে পারবেন, এভিডেন্স বেস যখন হবে তখন দেখবেন আমার বিশ্বাস এলোপ্যাথি এবং হোমিওপ্যাথি মর্যাদার সাথে প্যারালালি চলবে। ঠিক আছে, যে একটা বাদ দেওয়া একটা চল দরকার নাই তো, কারণ এলোপ্যাথি তো ছিল, এলোপ্যাথি তো বহুদিন পর্যন্ত মানুষের ট্রিটমেন্ট দিয়ে আসছে না, ওইভাবে তার এলোপ্যাথি ছিল তো। তাহলে আমরা কেউ কাউকে অ্যানিহিলেট করার চেষ্টা করবো না, কেউ কাউকে একদম 100% নেগেট করার চেষ্টা করবো না। These two treatment system will be complementary to each other. আপনি বললেন যে অনেক এলোপ্যাথি ডাক্তারও নিজে যে হোমিওপ্যাথি ওষুধ খায়, সিম্পল জিনিস, আপনি তো বুঝতেই পারছেন এটা। হ্যানিম্যান নিজেও তো সেই কাজটাই করছে। এলোপ্যাথিতে যখন তিনি পারেন নাই, তার ওয়াইফ সম্ভবত অসুস্থ ছিলেন, ট্রিটমেন্ট করতে পারেন নাই, তখন তিনি নতুন ভাবে আবিষ্কার করার চেষ্টা করলেন যে হ্যাঁ কেন পারছে না, কেন হচ্ছে না, এর ভিতরে সমস্যাগুলো কোথায়। এই জন্য আমার বিশ্বাস আপনারা যারা এরকম ভাবে আছেন, আর একটা জিনিস আমি মেনস্ট্রিমিং কেন নয় আমি বললাম সেটা, আমাদের অধিকাংশই হোমিও ডক্টররা আসলে এটাকে যেভাবে ফোর্থ সাবজেক্ট হিসেবে আমরা নিয়েছি, উই আর নট সিরিয়াস বাই আওয়ারসেলফ।
এটাকে যদি সত্যি কেন ডেডিকেটেডলি যদি আমরা এরকম ভাবে এই ট্রিটমেন্টটাকে যদি এরকম, এর জন্য প্রচার প্রসারের দরকার আছে। সরকারের পলিসি করতে গেলে তো ভাই একটা প্রেশার গ্রুপ তৈরি করতে হয়, এখানে মানুষের ইনভলভমেন্টের ব্যাপার আছে। আপনারা যারা ট্রিটমেন্ট নিচ্ছে তাদের সাথে আপনারা একটু মাঝে মধ্যে কনফারেন্স করেন, হ্যাঁ, যারা ভালো ভালো বড় বড় ট্রিটমেন্ট জটিল রোগ নিয়ে এসে আপনার ট্রিটমেন্টে হয়েছে, সুস্থ হয়েছে, তাদের সাথে আপনার কনসালটেশন করেন। এইভাবে এখানে যে মানুষের জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সেটা তো আপনার জানাইতে হবে পলিসি মেকিং এ, তখনই তো পলিসি রিফ্লেকশন আপনি পাবেন পাবলিক পলিসি কর্মচারীর ক্ষেত্রে। আপনি নিজে জানেন যে সবকিছু ট্রিটমেন্ট আমার কাছে নেই, কিন্তু আপনি মনে করেন অযথা চেষ্টা করে যাচ্ছেন, হ্যাঁ, অথবা দেখা গেল যে আপনি জানার পরেও পরিণতি জানার পরে যেটা নিশ্চিতভাবে সার্জারিতে যেতে হবে, হ্যাঁ, সার্জারিতে আসলে তো সার্জারি ইটসেলফ ইজ এ মেডিকেল ট্রিটমেন্ট, তাই না? এটা কিন্তু ওষুধপাতি যেটা হয় না, এলোপ্যাথি ওষুধ হবে না, হোমিওতে হবে না, ওটাকে আসলে কেটে ফেলতে হবে। তাহলে সেখানে আপনি যদি অযথা ওষুধ ব্যবহার করা শুরু করে দেন, তাহলে এগুলো কি হবে? দেখা যাবে যে আপনাকে এটাকে ব্যর্থতা হিসেবে দেখবে, আপনি ট্রিটমেন্ট করতে পারবেন না। কিন্তু আপনি তো জানেনই এটা সম্ভব না, এটা ট্রিটমেন্ট আসলে ডিফারেন্ট।